শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে শারমিন। প্রতিবারের মতন আজও রয়েছে প্রথম ঘন্টা একটি গল্প এবং তারপর রয়েছে কুয়াশার মূল আকর্ষণ অর্থাৎ কুয়াশার দ্বিতীয় গল্প। আজকের প্রথম গল্পটির নাম মরণের পরেও, লেখক গজেন্দ্র কুমার মিত্র, আর পড়ে শোনাবে সেতু। এখন তাহলে শুনবেন মরণের পরেও প্রথম পর্ব। তারপরে একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, এখানে চলছে কুয়াশা। মৃত্যু পথযাত্রীকে নিয়ে আর কে কটু কথা বলতে চায়? তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল, সে অনেক দুঃখেই। আজ প্রায় 6 মাস শুয়ে আছে সুহাসিনী। কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন একটানা একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সের রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না, যতটা করে গৃহে শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাতে নবরা বধূর সঙ্গে প্রথম পরিচয়। মন কিছু স্বপ্ন দেখেছিল বইকি, কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল, আর তা কতগুলো মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত, কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশও ডাগর মেয়ে বিয়ে করেছিল, এ প্রশ্ন, এ সংশয় তার মনেও জাগতে পারে। সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি, যেন তা অসম্ভব। সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে শ্রীজারের পত্নীর মতো, অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিলি কেন? ওদের বাড়িতে সেই ধিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানলাই ছিল? অতই বা ঠাকুরঝির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আর আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় 5টায়, তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে। কাকে বোকা বোঝাও বলো তো? আমি যেন কিচ্ছু বুঝি না। আজ আবার এত দেরি কেন? আজ তো অফিস নেই। বায়োস্কোপে গিয়েছিলে? তা তো যাবেই, আমাকে নিয়ে যেতেই তো তোমার সময় নষ্ট হয়। কি বললে? বন্ধুরা জোর করে ধরে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? সমস্যার নিশ্চয়ই। বেবিটা সঙ্গে ছিল তো? আর বলতে হবে না। ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো। বেশি বলার প্রয়োজন নেই। শ্রোতাদের মধ্যে অনেকেই হয়তো এসব প্রশ্নের সঙ্গে পরিচিত আছেন। নিজের মনের মাধুরী মিশিয়ে বাকিগুলো তৈরি করে নেবেন। তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার ছিল না। ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই। যেমন করেই হোক তাকে তাড়াবে সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে প্রৌঢ়া। ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল, সুখের চেয়ে স্বস্তি ভালো এই ভেবে। আর প্রতিবাদ করা বৃথা। মান অভিমান, কান্নাকাটি, উপবাস, এসব অস্ত্র সুহাসিনীর তৃণে যেন জোগানো। সুতরাং সব আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়া পেলেও সে বেঁচে যেত। তারপর এই অসুখ, এ আরো অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে স্বামীকে শুধু সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্য যে কোনো আত্মীয়াকে আনায় তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যুর, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইত না যে সে স্ত্রীর মৃত্যু চাইছে। সবচেয়ে মজা এই, ওর এ মনোভাব সুহাসিনীও জানত। প্রায় বলতো, ওগো আর দেরি নেই, আমি মরলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি। আর কটা দিন হয়ে এলো, এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, আমার শেষ হয়ে এসেছে। আবার পরক্ষণেই হয়তো বলতো, আমার তো হয়ে এসেছে, যাই, তারপর যত খুশি মজা লুটো। তখন তো আর বলতে আসবো না, এই কটা দিন আর সহ্য হচ্ছে না, এত তারা। সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার, অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে। হ্যাঁ, তার কম আর নেশা জমবে কেন?
আমি এ ঘরে পরে পরে শুষবো আর উনি পাশের ঘরের নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড়জোর মাসখানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না। দগ্ধে দগ্ধে না মরলে আর বুঝি চলে না। উফ, কি পিশাচ তুমি! মরার উপর খাড়ার ঘা দিতে একটুও মায়া হয় না? মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও। এতটা বলার পরিশ্রমেই তার শ্বাস আটকে আসছিল। কোনো মতে দম নিয়ে বলেছিল, তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলব, আবার জন্মাবো, তোমার কাছাকাছি জন্মাবো, ছায়ার মতো লেগে থাকবো সঙ্গে। যা খুশি তাই করবে, তা করতে দেব না কিছুতেই। অতখানি স্বার্থত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথার ঠিক থাকে? অমরেশও সামলাতে পারেনি, বলে ফেলেছিল, মরার পর যদি জন্মাও তো মানুষ হয়ে আর জন্মাবে না, এটা ঠিক। কুকুর বেড়াল হয়েই জন্মাবে, কিংবা যে খল তুমি, সাপ হওয়াই বেশি সম্ভব। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, বেশ তো, তাই না হয় জন্মাবো, কিন্তু তাতেই কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও। কিন্তু এসব তো কথার কথা, মনে করে রাখবার কথাও নয়, কেউ মনে রাখেও নি। কথাটা বলার দিন আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই, তবু একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ওই কি অশান্তি কম পেল? চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরে ছিল, তা কি ওকেও দগ্ধ করেনি? জীবনে শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারল না কখনো। আর এ অসময়ে স্বামীকে যে এক দণ্ড চোখের আড়ালে রেখে শান্তি পেত না, তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রায় সঙ্গে সঙ্গে আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যি এমন কিছু বয়স হয়নি, 40-41 বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা, শুধু চাকর বাকরের ভরসায় এখন থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল। কিন্তু অমরেশ কারুর কোনো কথাই শোনেনি। বাবা, আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যে পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রি ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে কে জানতো। একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, আর দরকার নেই বাবা, ধন্যবাদ। খাওয়া দাওয়া তার জন্য হোটেল আছে, অসুখ বিসুখ হাসপাতালের অভাব কি? না হয় পেভমেন্ট তো কেউ ঘোচায়নি। মরবার পরের কথা সে ভাবে না। যেখানে মরবে তারাই গন্ধ হবার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা, এ কেউ বিশ্বাস করেনি। শুধু এইটা বুঝেছিল যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বছরখানেক পরে পূজার সময় বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন, সেই শুভাংশু বাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে চায়। অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমেই অন্তরঙ্গতা বেড়ে গেল। শুভ্রাংশু বাবুর 24-25 বছরের অনুরা ভগ্নীটির সঙ্গে পরিচয় হতে যে বিলম্ব হল না তা বলাই বাহুল্য। এবং সেই ভগ্নীটি, রুচিরা তার নাম, শিগগিরই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের উপর অমরেশের গৃহস্থালীর ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো এবং কোনো কাজ টাজই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যহই একটা দুটো ব্যঞ্জন ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো। সকালে, দুপুরে এবং সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসত। একদিন দুদিন ছাড়া ও বাংলোতে আহারের নিমন্ত্রণ হতে লাগলো এবং কয়েকদিন পর থেকেই অমরেশ দেখল যে ওর ঘর কন্যা ও শয্যার বিশৃঙ্খলতায় ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়া হস্ত বুলিয়ে সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়। ঋষিরা একেই বোধহয় মহামায়ার ফাঁদ বলেছেন। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থালী পাতবার কথাটা ভাবতে লাগলো। সুবিধাও হয়ে গেল খানিকটা। কথাটা উপক্ষ থেকেই প্রথম উঠল। শুভ্রাংশু একদিন বলেই ফেললো কথাটা, এমন করে আর কতদিন চলবে অমরেশ বাবু? আরেকবার সংসার পাতুন। দেখুন, বলেন তো, আমরা তো আপনাদেরই পাল্টি ঘর। রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। গৃহস্থালীর কাজ যেটা আপনার বেশি দরকার, সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনি দিতে পারবেন। অমরেশ আর না বলতে পারল না, বলল, সে আপনি ভেবে দেখুন।
আগে আপনার ভগ্নির মত নিন। আমার মতো প্রৌঢ়কে, অবশ্য একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি, তবু আমাকে ওর পছন্দ হবে কি? বিলক্ষণ, ওই কি আর কচি খুকি নাকি? কথাটা রাত্রে কুণ্ড থেকে ফিরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মনে মোহ বিস্তার করেছিল রুচিতার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘু মনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখে শয্যাটি পরিপাটি সাজানো, কাপড় জামা গুছিয়ে কিছু বাক্সে, কিছু আলনায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা চলে গেল বহু দূরে। রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এসে পৌঁছাতে আরো ভালো লাগলো। এমনি জীবন সঙ্গিনী তো মানুষের কাম্য, অমরেশও তাই চেয়েছিল। খেতে বসে সবে এক গাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র। এমন সময় অকস্মাৎ একটা প্রকাণ্ড বন বেড়াল ও পাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল, একেবারে মাংসের বাটিটার উপর। বাটিটা উল্টে মাংস যেমন পড়ে গেল, আবার লাফিয়ে ফিরবার পথে মিষ্টান্নের প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওর পায়ের আঘাতে। হই হই করে উঠল চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার হয়েই গেছে। চোখের নিমিষে যেন ঘটে গেল ঘটনাটা। রুচিরা আর তার বৌদিও ছুটে এলো ও বাড়ি থেকে। অমরেশের কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল। ব্যাপারটা তখনকার মতো মিটে গেল। রাজু বলল, বাপরে, বেড়ালটা যেন বাঘের মতো, দেখেছেন বাবু? দেখলে একটা ভয় করে। রুচিরা বলল, আজ কদিনই দেখছি আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে বিড়ালটা। অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে সাহস পায়নি। কি সাহস দেখেছেন, পাত থেকে খেতে চায়। বেড়ালের এমন সাহস তো কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রির জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বেড়ালটাই ওর বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায়, ঠিক তেমনি। দৃশ্যটা এমন অদ্ভুত, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধহয় ভয় পেয়ে বেড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল, কে কে বাবু, কি হয়েছে? কিন্তু সেই উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আর্তচিৎকার। এরা ছুটে গিয়ে শুনল সেই বেড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আছড়ে দিয়ে গেছে। কোন এক মৃত্যু পথযাত্রীর অদ্ভুত অন্তিম দৃষ্টে ভেসে উঠল অমরেশের মানসপটে। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল হাত কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগিরে রইল না। শুভ্রাংশুকে জানালো জরুরি কাজ পড়েছে, একটা টেলিগ্রাম এসেছে, ওকে যেতেই হবে। এই সকাল 11টাতেই গাড়ি। শুভ্রাংশু ব্যাকুল হয়ে বলল, কিন্তু এমন অকস্মাৎ, এমন ভাবে অনেক কথা রয়ে গেল যে অমরেশ বাবু, এধারের গিয়ে চিঠি দেব আপনাকে। বিচলিত হবেন না, আবার হয়তো ঘুরতে আসতে পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাফ করবেন। শুভ্রাংশু আর কিছু বলল না, শুধু তার স্ত্রী বলল, আচ্ছা টেলিগ্রাম এলো কখন? ভদ্রলোক বেড়ালের ভয়েই পালাচ্ছেন নাকি? রুচিরা রাগ করে বলল, বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখন কার টেলিগ্রাম আসছে খবর রাখবো? বৌদি মুখ টিপে হেসে বললেন, তা বটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ হয়ে বিষণ্ণ মুখে রুমাল নাড়ল। রুচিরার ছলছল চোখ দূর থেকে ওর দৃষ্টি এড়ায়নি। ট্রেনখানা চলে যেতে অপাঙ্গে ভগ্নির মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল, নাও এ আবার এক ফ্যাসাদ বাদলো দেখছি। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাত্রে মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর এক বন্ধুর বাড়ি আছে। বহুবার অমরেশ এসে থেকে গেছে। মালি ওকে ভালো করেই চেনে, থাকবার অসুবিধা হবে না। তাই বলে অত রাত্রে তো আর সেখানে যাওয়া যায় না। অবশিষ্ট রাতটুকু এখানেই কাটাতে হবে। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো জড়ো করে রেখে তাতে ঠেস দিয়ে রাজু ঘুমোতে গেল। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না।
সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মে পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে, যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভেন্ডারদের উচ্চকণ্ঠ, সবটা মিলে যে কোলাহল হয়, স্টেশনে যে প্রাণলক্ষণ জাগে, তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ। আবার স্টেশনের আলো স্থমিত হয়ে আসে একসময়, কোলাহল যায় স্তব্ধ হয়ে, ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভাবছে অমরেশ, সারাদিন ধরেই ভাবছে। এই কি হলো ওর? শুধু কি ওর ভাগ্যেই যত অঘটন ঘটে? 8 বছরের বিবাহিত জীবনে একদিনের জন্য শান্তি দেয়নি সুহাসিনী, মরার পরও নিষ্কৃতি দেবে না। এ কি বিদ্বেষ তার, কি অসম্ভব ঈর্ষা। কিন্তু পূর্ব দিগন্তে উষার স্বর্ণাভাস জাগার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা সেই শেষ রাত্রিতে প্রথম মাথায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে, চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে। কিন্তু এখন এই প্রত্যুষে একটা সংশয়ও ক্রমে দেখা দিল। সবটাই কাকতালীয় নয় তো? ওটা হয়তো সাধারণ বেড়াল, একটা বুনো বেড়াল। অমরেশের উত্তপ্ত কল্পনাই তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িত করেছে। না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বেড়ালের ভয়ে চলে এলো সে, এই আধুনিক যুগের সভ্য মানুষ। পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ। রাজুকে ডাকে, এই রাজু ওঠ, দেখ দেখি একটা এক্কা কিংবা রিক্সা, চল এবার বাড়ি যাই। কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়ে সেলাম করলো, ফটক খুলে তাড়াতাড়ি মালগুলো নামিয়ে নিল। বাবু, সেই ঘরে থাকবেন তো? পূব দিকে ঘরটায়, ওটা তো আপনার ভারী পছন্দ। হ্যাঁ বাপু, ওই ঘরটাই আমাকে খুলে দাও। বাগানে শিউলি ফুল ফুটে আছে অজস্র, তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধা সুবাসের স্মৃতি। হিমেল ডোরাই হাওয়ার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিশে রাত্রি জাগরণ ক্লান্ত চিন্তাক্লিষ্ট অমরেশের সর্বাঙ্গ জুড়িয়ে গেল। আহ, আপনার মনেই বলে উঠল। মালি কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দৌড় খুলতে। পিছনেই অমরেশ, তার পিছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। ঘরটা বন্ধ আছে, দৌড় জানলা সবই বন্ধ। বোধহয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে ঘরটা এমন। দরজা জানলা খুলে দেবার পর খানিকটা বাইরের বাতাস ঢুকবার আগে ওর মধ্যে যাওয়া যাবে না, মনে মনে ভাবল অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আতঙ্ক কণ্ঠকিত অস্ফুট আর্তনাদে। তীক্ষ্ণ কণ্ঠে সে প্রশ্ন করে, কি হলো? সঙ্গে সঙ্গে এগিয়ে আসে খানিকটা। ও কি? ওরও গলা থেকে একটা আর্তস্বর বেরোয়। ঘরের মধ্যে প্রকাণ্ড কালো কুকুর, ঈষৎ শীর্ণ, হয়তো জিভ বার করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকে চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফোরিত, ভয়ে হাত পা কাঁপছে। কোথা থেকে এলো কুকুরটা? দৌড় জানলা তো সবই বন্ধ। অমরেশেরও বুকের মধ্যটা হিম হয়ে এসেছিল, কিন্তু তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল, ওই যে নর্দমা। খোলা নর্দমা একটা আছে ঠিকই, তবে তার মধ্যে দিয়ে অত বড় কুকুর আসা কি সম্ভব? মালি সংশয় প্রকাশ করল। কবে খুলেছিলে ঘরটা শেষ? সেই সময় হয়তো ঢুকে বসেছিল। বলেছিলাম সে তো মাসখানেক আগে। তবে হ্যাঁ, পরশু দুখানা কাগজের দরকার হয়েছিল, তাই একবার খুলেছিলাম। ওই যে তাকের উপর পুরনো খবরের কাগজগুলো আছে, সেই আপনি যখন ছিলেন সেই সময় ওই কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সে তো 1 মিনিট বাবু। সেই সময় কখন ঢুকে পড়েছে হয়তো আর বেরোতে পারেনি, কিংবা নর্দমা দিয়েই ঢুকেছে। আর ঢোকে ওরা একরকম করে, বেরোতে পারে না। বিজ্ঞভাবে রাজু বলল। দুপুরে ক্লান্ত চোখ বুজে আসে, তবু ভালো করে ঘুম হয় না। রুচিরার ছল ছল দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আধারিত একটা বন বেড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষাকুটিল ভ্রুভঙ্গি, সবটা যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকায়। অবশেষে বিকেল বেলা বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলে অমরেশ। ভাগ্যের সঙ্গে লড়াই করে দেখবে সে তো কোনো পাপ করেনি কোনোদিন, তবে এ শাস্তি কেন তার? কেন সহ্য করবে সে নিপীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয়ই বিধাতা তাকে দেবেন না। সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিল। যদি কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয়, তো এ বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে। আগামী অগ্রহায়ণে তাহলে হতে পারবে শুভ কাজ। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে।
কলকাতার ঠিকানাও লিখে দিল সে। চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিলে ওখানে ডাকবাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলেতি নোভেলে মন দিল। দিন তিনেক পরেই শুভ্রাংশুর চিঠি এলো। আপনার পত্র পেয়ে খুশি হলো, কিন্তু এধারে এক বিভ্রাট। রাজগীরে থাকা আর হলো না। কাল সন্ধেবেলা বেরিয়ে ফিরছি, হঠাৎ অন্ধকারে রুচিরা বোধহয় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয়। সে উঠেই ওকে কামড় দিয়েছে। এখানে তো একটি মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন, কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটা আর কোনো হদিস পায়নি। খ্যাপা কিনা কে জানে। মনে করছি যে কাল এখান থেকে বাসে গিয়ে 12 ডাউন ধরবো, কলকাতায় গিয়ে দেখা হবে। আপনি কবে আসবেন? দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্ক। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয় সত্যি সত্যি, আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এই নির্যাতন। তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ যদি বা এসেছে হাতের কাছে এগিয়ে, কোনো মতেই তাকে সে ছাড়বে না। প্রাণপণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে। প্রয়োজন হলে প্রাণ রাখবে তার এবং রুচিরার দুজনেরই। ক্ষতি কি? গভীর রাত্রে 12 ডাউন মধুপুরে এলো। তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসেই। মুখ বাড়িয়ে সে অন্ধকার মধুপুর শহরের দিকে চেয়েছিল। অমরেশ সাথে বাকি সকলেও জেগে উঠল। বৌদি হেসে বললেন, এত রাতে স্টেশনে এসেছেন ঠাকুরজিকে দেখতে, একেই বলে টান। অপ্রতিভ হয়ে অমরেশ কতগুলো জবাবদিহি করতে গেল, ফলে আরো অপ্রস্তুত হতে হলো। রুচিরাও হয়ে উঠল লাল। তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই। শুভ্রাংশু বলল, উঠে পড়ুন না, একসঙ্গে যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়ার আগে ওর ভেতরে এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল। অমরেশ সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছিল একটু। মনটা ভারী খুশি আছে। শীষ দিতে দিতে ফিরল অমরেশ। রিক্সা থেকে নেমে মালিকে ডাকতেই সে দৌড় খুলে দিল। রাজুকে ডেকে দিল সেই। বালতিতে জল রাখা ছিল। বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে এসে ঢুকল অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেন জ্বলছে মিটমিট করে, খুবই কমানো, তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায়। রাজুর জন্যই এই আলোটা সারা রাত জ্বলে। ওর কেমন একটা ভয় হয়েছে। একেবারে অন্ধকারে মেঝেতে শুতে ভরসা পায় না। মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আসতে আসতেই ভোর হয়ে যাবে। শোবে নাকি বই পড়বে? মনটা বহুদিন ধরে বড় প্রফুল্ল। খুশির একটা জোয়ার এসেছে মনে, সেজন্য ঘুমের ইচ্ছা খুব নেই। রাত্রি জাগরণের কোনো অবসাদও টের পাচ্ছে না। কথাটা ভাবতে ভাবতেই চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে। আবছায়া আলো, তবু মনে হচ্ছে বালিশের খাজের ছায়াটা একটু বেশি গাঢ় নয়? মুহূর্তের মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠল ওর। চমকে উঠল, চেঁচামেচি করল না, নিঃশব্দেই ভালো করে তাকিয়ে দেখল। তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠনটা এনে ধরল। হ্যাঁ, ওই তো বালিশের খাজে ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিকলিক একটি সাপ। অসহ্য ক্রোধে অমরেশ যেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে। সে ক্রোধ তার অদৃষ্টের উপর, সে ক্রোধ সুহাসিনীর উপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল। সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। নিচেই বেচারি রাজু শুয়ে আছে। কিন্তু অমরেশ কার্যক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্র হতে পারে এখনো। সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায়। ছোট সরু সাপ, লাঠিটা বেশ মোটা। সাপের মাথাটা থেতলে চ্যাপ্টা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। সমস্ত দেহটা অসহায়ভাবে বেঁকে চুরে উঠছে বারবার। রাজু লাঠির শব্দে জেগে উঠে ওই শব্দ দেখে চিৎকার করে উঠেছে। মালি এসেছে ছুটে, কিন্তু অমরেশের কোনো ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে।
চোখ ফেরাতে পারছে না। এমনি একটা অমোঘ আকর্ষণে ওর দৃষ্টি তাতে নিবদ্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে, তা অমরেশ জানে না। ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে। প্রথমে সেই অসহ্য ক্রোধ আর নেই, বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত। তবু তাকিয়ে আছে সে। সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দৌড়ের দিকে। রাজু আর এক ঘা মারতে যাচ্ছিল। অমরেশ ইঙ্গিতে নিষেধ করল। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ, তার তখনকার সেই পায়ের সজল ছাপটা এখনো শুকোয়নি। একটু বেশি জল ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের উপর। মরণাহত সাপটা তার পিষ্ট দলিত মুখটাকে কোনো মতে যেন বহন করে এনে সেই জলের ছাপের উপর এসে স্থির হয়ে গেল। এইবার বোধহয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণায় তাকে টেনে এনেছিল এই সামান্য জলরেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র। কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করল। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানাতে গিয়ে বসল। বসবেন না বাবু, ভালো করে দেখে নিয়ে আগে আর কোথাও কিছু আছে কিনা। এই হেমা যখন ছাপ বেরিয়েছে। না, আর ভয় নেই, অমরেশ বেশ জোর দিয়ে বলল। এই জোর সে কোথায় পায় কে জানে। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল মরণের পরেও, লেখক গজেন্দ্র কুমার মিত্র এবং পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় গল্প লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি। আর এখন শুনবো গল্পের প্রথম পর্ব, তারপরে আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ, যেখানে চলছে কুয়াশা, আর সাথে আছে শারমিন। তোর আজও এত দেরি হলো বাড়ি ফিরতে? সরি মা, তুমি আছো এই ভরসাতেই তো এত রাত পর্যন্ত অফিস করতে পারছি। আর একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি তো। সারাক্ষণ খালি কাজ আর কাজ, আমার আর ভালো লাগে না। আমি এসেছিলাম তোর সাথে একটু সময় কাটাতে, তুই তো সময়ই দিস না। আর আমাকে কি সময় দিবি? এতটুকু মা মরা মেয়েটাকেই তো সময় দিতে চাস না। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে দেখেছিস? সে খেয়াল আছে? এই বয়সের একটা বাচ্চা মেয়ে কখনো এত চুপচাপ থাকে দেখেছিস? বুঝি তো মা, কিন্তু আমারও যে কিছু করার নেই। এই বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ আমার হৃদির কথা মনে পড়ে, তাই তো কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। তাই বলে মেয়েকে একটু সময় দিবি না? মেয়েটারও যে কষ্ট হয় সেটা বুঝিস না? ওকেও সময় দেওয়ার চেষ্টা করি। এই কদিন তুমি আছো দেখে আমি অতটা গা করছি না, কিন্তু একটা মায়ের অপূর্ণতাকে আমি পূরণ করতে পারবো বলো? আমি তো সেই কথাই বলছি এত বছর ধরে, তুই তো আমার কথা শুনতেই চাস না। দেখো মা, আমি তোমার সব কথা শুনি, কিন্তু তুমি আমাকে বিয়ের কথা আর বলবে না প্লিজ। তোর না হয় বইয়ের দরকার নেই মানলাম, কিন্তু বাচ্চাটার কথা ভাব। ও সারাটা দিন একা একা থাকে, স্কুলে আর কতটা সময় বা থাকে? তুইও যে ওকে যথেষ্ট সময় দিস তা তো না। ও কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে আমি বলছি। আমি ওর সময় কাটানোর অন্য ব্যবস্থা করে নিব। ওকে গানের স্কুল, নাচের স্কুল, আর্টের স্কুলে ভর্তি করে দিব। তাহলে ও সারাদিন ব্যস্ত থাকবে আর ওর একা একা লাগবে না। ওর এই সমস্ত কিছুর দরকার নেই, ওর দরকার একজন মা। ও কি তোমাকে বলেছে এই কথা? হ্যাঁ বলেছে, আমি এখানে আসার পরপরই বলেছে। ওর স্কুলের সব বন্ধুদের মা আছে, তারা কত মজার মজার টিফিন আনে, কত জায়গায় ঘুরতে যায়। এগুলো দেখে ওর খারাপ লাগে। ওকে সুন্দর করে চুল বেঁধে দেওয়ারও কেউ নেই। আমি বাসায় বাবুর্চি রাখবো ওর টিফিন বানিয়ে দেওয়ার জন্য। এমন কাজের লোক ঠিক করবো যে ওর চুলও বেঁধে দিবে। মনেম বাবা, ওর মায়ের হাতে টিফিন খেতে যায়, মায়ের হাতে চুল বেঁধে নিতে চায়। কিন্তু আমি এখন হৃদিকে কি করে পাবো? ওকে তো আমারও অনেক অনেক দরকার, কিন্তু ওকে তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না। হৃদিকে না, হৃদির মতো তো কাউকে আনতেই পারিস। হৃদির মতো কেউ হতেই পারে না। আরে বাবা,
একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। মেয়েটা খুব ভালো, অনেক নরম, একেবারে ছিমছাম পরিপাটি। একসময় মডেলিং করত, পরে একটা অসুস্থ ছেলেকে না ভালোবেসে বিয়ে করে, কিন্তু বিয়ের কিছুদিন পরেই ছেলেটা মারা যায়। এখন ছেলেটার ব্যবসা বাণিজ্য সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কর্মচারীরা সব লুটেপুটে খাচ্ছে। এদিকে এই সমাজে একা একটা বিধবা মেয়ের টিকে থাকাটাও তো মুশকিল। নানান লোকে নানান কথাবার্তা বলে। তুই না হয় ওই অসহায় মেয়েটারই একটু সহায় হলি। কেন মা? আমি কেন? হ্যাঁ তুই। আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। তুই বিয়ে করবি, ব্যাস, এটাই ফাইনাল। মা, আমি পারবো না নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে। আমি রিদিকে ভুলতে পারবো না। খামাখা ওই মেয়েটাও নতুন করে কষ্ট পাবে। পাবে না বাবা, আমার মনে হয় তুইও সুখেই থাকবি। আমার মন বলছে তুই না হয় মেয়েটার সাথে একটু দেখা করে দেখ, কথা বলে দেখ, ভালো লাগে কিনা। আমার এই একটা কথা তুই শোন, আর কোনো দিন তোকে আমার আর কোনো কথা শুনতে হবে না বাবা। এইভাবে বলো না মা, আমি শুনবো তোমার কথা। সন্তানদের জীবনে বাবা মা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সন্তানদের প্রতিদিনের বেড়ে ওঠার পেছনে বাবা মা দুজনেরই সমান অংশগ্রহণ প্রয়োজন। যা থেকে বঞ্চিত হচ্ছে মোমেন রিদির একমাত্র মেয়ে আলিয়া। আলিয়ার বয়স এখন 5। আজ প্রায় 3 বছর হয়ে গেছে যখন থেকে ওর মা রিদিকে হারিয়েছে। রূপকথার গল্পের মতো ছোট্ট সাজানো সংসার ছিল মনিম রিদির। একদিন অনেক রাতে একই সাথে অফিস থেকে বাসায় ফেরার পথে মনিম হারায় তার প্রিয়তমা স্ত্রী রিদিকে, আর আলিয়া হারায় তার মাকে। সেই থেকে শুরু হয় মনিম আলিয়ার অসম্পূর্ণ জীবনের পথ চলা। 2 বছরের ছোট্ট আলিয়াকে একাই আগলে রেখেছিল মনিম। একাই সামলেছে অফিস, বাসা, ব্যবসা, কাজের মানুষও ছিল। আলিয়া বড় হতে হতে তাদের উপরই নির্ভর করতে শুরু করলো মনিম। শুরু হলো সংসার থেকে পালিয়ে বেড়ানোর খেলা। নিজের একাকিত্ব কাটাতে কাটাতে একটা ছোট্ট শিশুকে একা করে ফেলার খেলা। কিন্তু এই প্রলেপের আড়ালে কোনো কিছু ঢাকা পড়েছে কি জানতে হলে শুনতে থাকুন কুয়াশা। আপনি টিয়ারা? আর আপনি মোনেম সাহেব? হ্যাঁ। কেমন আছেন আপনি? ভালো। আপনি? আমিও ভালো আছি। আমরা আসলে এখানে কি কারণে এসেছি তা জানেন নিশ্চয়ই। জানি। তার মানে আপনি আমাকে বিয়ে করতে রাজি? দেখুন, রাজি হওয়া না হওয়াটা আমার ক্ষেত্রে মুখ্য না। আপনার মা আমাকে পছন্দ করেছেন, যতটা না আপনার স্ত্রী হিসেবে, তার চাইতে বেশি আপনার সন্তানের মা হিসেবে। আর আপনার এসব মেনে নিতে কোনো আপত্তি নেই? আপত্তি থাকবে কেন? আমি নিজেও চাচ্ছিলাম আমার পাশে কাউকে পেতে। বলবো না এতে আমার কোনোই স্বার্থ নেই। আমি নিজেও চাচ্ছিলাম আমার পাশে একজন মানুষকে পেতে, যে আমার ব্যবসা দেখাশোনা করে মোটামুটি চালিয়ে নিতে পারবে। দূরের মানুষরা কখনোই বিশ্বস্ত হয় না, নিজেরও মনে করে না, লুটে পুটে খাওয়ার ধান্দায় থাকে শুধুমাত্র। অবশ্য আমি নিজেও এই ব্যবসায় একটা খুব পরোয়া করি না। শুধু আমার মৃত স্বামীর ব্যবসাটাকে টিকিয়ে রাখার আমার দায়িত্ব বলেই মনে করি। আপনি এটা তো জানেন আমার একটি মেয়েও আছে, তারপরেও একটা শিশুর দায়িত্ব নিতে আপনার ভয় লাগছে না? দেখুন, আপনি সব নেগেটিভ কথাবার্তা বলছেন। আমি আমার আগের হাজবেন্ডকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সে অসুস্থ জেনেও আমি বিয়ে করেছিলাম। খুব অল্প দিনের সংসার ছিল আমাদের। মা হওয়ার স্বাদটাও পূরণ হয়নি। সেখানে যখন একটা বাচ্চার মুখ থেকে মা ডাক শোনার সুযোগ পাবো, সেটা তো আমার জন্য চরম সৌভাগ্যের হবে। দেখুন, আমি আপনাকে আগেই বলে দিই, আমি আমার মায়ের কথা রাখতে এই বিয়েতে রাজি হয়েছি। আমি রিদিকে এখন ভুলতে পারিনি, পারবো না, চাইও না। রিদির মতো করে কাউকে ভালোবাসতে পারবো না। আপনাকে বিয়ে করলেও তার মর্যাদা হয়তো বা দিতে পারবো না। তারপরেও যদি আপনি রাজি থাকেন তাহলে আমি মায়ের সাথে কথা বলি। আমি আসলে এর থেকে বেশি কিছু আশাও করি না জীবনে। আপনার কথায় আমার কোনো আপত্তি নেই। আমার সব দায় দায়িত্ব আপনি নিলেই হলো। আমি নিব আপনার সব দায়িত্ব।
বাসায় ফিরে তার মাকে জানালো বিয়ের ব্যাপারে ওদের সম্মতির কথা। মনেমের মা তো বেজায় খুশি, মহা ধুমধাম করে সব আয়োজন করতে চাইল, কিন্তু মনেম তাতে রাজি না। সে চায় একেবারে সাদামাটা ভাবে বিয়ে পড়ানো হোক, আর সেটা মনেমদের বাসাতেই। গ্রাম থেকে মনেমের বাবাও চলে আসবেন আজকালের মধ্যে, ভাই বোনরাও থাকবেন, এর বাইরে আর কেউ থাকবে না। টিয়ারার দিক থেকেও শুধুই ওর একটা ছোটবেলার বান্ধবী ছাড়া আর কেউ আসবে না। টিয়ারার বাবা মায়ের সাথে ওর সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক আগে। অসুস্থ একটা ছেলেকে বিয়ে করার অপরাধে সে হয়েছিল ঘর ছাড়া, আর কোনো দিনই সে ঘরে ফিরে যায়নি। তাই এখনো কোনো টান অনুভবের প্রশ্নই আসে না। টিয়ারার এত উদারতা দেখে মুগ্ধ হয় মনেমের মা। এত মমতা এই মেয়েটার ভেতরে কিভাবে লুকিয়ে আছে তিনি বুঝতে পারেন না। মনে মনে মনেম, টিয়ারা আর আলিয়ার সোনার সংসারের ছবি কল্পনা করে খুশি হয়ে ওঠেন মনেমের মা, আর সেই খুশি মনেই চলতে থাকে বিয়ের আয়োজন। খুবই সাধারণভাবে কোনো জাঁকজমক ছাড়াই সকালে হয়ে যায় মনেম টিয়ারার বিয়ে। সারা দিন আত্মীয় স্বজনরা একে অন্যের সাথে গল্প গুজবে মেতে থাকে। সন্ধ্যার পর থেকেই একে একে বিদায় নিতে থাকে সবাই। রাতে ট্রেন ধরে মনেমের বাবা মাও গ্রামের বাড়িতে ফিরে যায়। সারা দিনের ক্লান্তি নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরে এসে মনেম ঢোকে। ভেতরে ভেতরে খুবই অস্বস্তিতে ভুগতে থাকে মনেম। মনেমের সাথে হৃদির বিয়েটা ছিল প্রেমের, তাই তাদের বিয়ের রাতটাও ছিল অনেক সূক্ষ্ম স্মৃতিতে পরিপূর্ণ। কিন্তু টিয়ারার সাথে তো বিয়েটা এক প্রকার সমঝোতা, কোনো সম্পর্ক নেই এখানে। কিভাবে কাটাবে এমন একটা মানুষের সাথে একই ছাদের নিচে একই বিছানায় দিনের পর দিন? কিন্তু কোথায় টিয়ারা? ঘরে নেই, বাথরুমে নেই, বাড়ির কোথাও নেই। ঠিক তখনই খেয়াল হলো অনেকক্ষণ ধরে দেখিনি মনে মুখে, কিন্তু কোথায় গেল? মোবাইল নাম্বারটাও রাখা হয়নি যে ওকে একটা ফোন দিয়ে দেখবে। কি করবে বুঝতে না পেরে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকার পর হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলো টিয়ারা। চুলগুলো এলোমেলো, চোখ টকটকে লাল হয়ে আছে, কেমন টালমাটাল ভাবে এগিয়ে আসছে টিয়ারা। টিয়ারা, কোথায় ছিলেন আপনি? কি হয়েছে আপনার? কোথায় ছিলাম মানে? হ্যাঁ, আপনাকে বলতে হবে যে আমি কোথায় ছিলাম? আশ্চর্য, আপনি এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? কিভাবে কথা বলছি? খুব বেশি এলোমেলো লাগছে আমার কথা, জড়িয়ে যাচ্ছে। কই, আমি তো টের পাচ্ছি না। হ্যাঁ, আপনি অনেক এলোমেলো কথা বলছেন, আপনার কথা অনেক বেশি জড়িয়ে যাচ্ছে। কি হয়েছে আপনার? কি হয়েছে? আপনাদের এই বাড়িতে ভূত আছে, আমার উপরে ভূত ভর করেছে। কি বলছেন আপনি? এ বাড়িতে ভূত আসবে কোত্থেকে? কি ভয় পেয়ে গেলেন? নেশা করেছি আমি, নেশা। এবার খুশি? মানে নেশা করেছেন মানে কি? টিয়ারা, আপনাকে কি কেউ ভুল করে কিছু খাইয়ে দিয়েছে? ওরে মরণ, ধ্যাৎ, ভুল করে আমাকে গে আবার কিছু খাওয়াতে যাবে? আমার কি ইচ্ছে হয় না? আমার ইচ্ছে হয়েছে তাই আমি খেয়েছি। কেন আজ আপনার এরকম ইচ্ছা হলো? এমন একটা দিনে এসব জিনিস খাওয়া কি ঠিক? শুধু তো আজ না, আমার তো প্রতিদিনই এমন ইচ্ছে হয়। আর এমন দিন মানে কেন? আজ কি কোনো বিশেষ দিন নাকি? কই, মনে পড়ছে না একদম। হ্যাঁ, আজ তো আমাদের বিয়ে হয়েছে। তাতে কি আমাদের কি সেলিব্রেট করার কথা ছিল? না না, তা তো না। আমরা তো শুধু বিয়ে করার জন্য বিয়ে করেছি। তার মানে আপনি প্রতিদিনই নেশা করেন? হ্যাঁ রে বাবা, গড়ি। উফ, কিন্তু আপনি এখন এ বাড়ির বউ, আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে এই সংসারের প্রতি, আমার বাচ্চার প্রতি। হোয়াট হোয়াট ইউ সে? বউ? কিসের বউ?
ওইসব বউয়ের কোনো দায়িত্ব কর্তব্য আমি পালন করতে পারবো না। ওই সংসার আমাকে দিয়ে হবে না। আর বাচ্চা মানুষ করা ইম্পসিবল। কিন্তু আপনি এখন কেন এই সমস্ত কথা বলছেন? বিয়ের আগে আমরা যখন দেখা করলাম তখন তো আপনি বলেছিলেন আপনি আমার বাচ্চাটাকে নিজের মতো করে মানুষ করবেন। আরে পাগল, তখন তো বলতেই হইতো, না বললে কি আপনি আমাকে বিয়ে করতেন নাকি? হ্যাঁ, তাহলে কেন আপনি আমাকে বিয়ে করতে চাইলেন? আরে ডেফ, আপনি জানেন না আমাদের বিয়ের দেনমোহরের জন্য কত টাকা ধার্য করা হয়েছে? আপনার মা খুশি হয়ে আমাকে রাজরানী করে রাখার জন্য কত টাকা ঠিক করেছে। তার মানে আপনি এই টাকার জন্য? শুধু এই টাকা না, এখন থেকে আমার যাবতীয় খরচ খরচা আপনি দেবেন। যখন যা চাইবো সব সব। আমি কোনো বাড়তি কথা শুনতে চাই না, কোনো বাড়তি কথা শুনতে চাই না। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কেন আমাদের সাথে এমন করলেন। এত বুঝতে হবে না, শুধু আমি যখন যা বলবো সেভাবে কাজ করে যাবেন, ব্যাস। এখন আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। আপনি কি আমার সাথেই থাকবেন? চাইলে থাকতে পারেন আমার সাথে, একই ঘরে একই বিছানায়। আফটার অল আমার হাজবেন্ড বলে কথা। না, আমার আপনার সাথে থাকার কোনো ইচ্ছাই নেই, আমি চলে যাচ্ছি। সারাটা রাত মুনিম ঘুমোতে পারলো না। মা কিভাবে এই মেয়েকে ওর জন্য পছন্দ করলো সেটা কিছুতেই বুঝতে পারলো না মুনিম। নাকি ওরই কোনো ভুল হচ্ছে? হয়তো কোনোভাবে টিয়ারা কোনো নেশা জাতীয় জিনিস খেয়ে সামাল দিতে পারছে না, তাই ভুলভাল বকছে। রাত ভোর নানাভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করলো মুনিম, কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলো না। মেয়ের বিছানার পাশে পায়চারি করলো, মেয়েকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো, বারান্দায় গিয়ে দাঁড়ালো, বই পড়ার চেষ্টা করলো। না, কিন্তু কিছুতেই অস্থিরতা কমলো না মুনিমের। আবার ভাবতে লাগলো, যা ঘটেছে তা যদি সত্যি হয়, টিয়ারা যা যা বলেছে তা যদি ও সত্যি বলে থাকে, তাহলে ওরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে আলিয়া ও আর নিজে থাকবে কিভাবে? কিভাবে এর থেকে মুক্তি পাবে এখন? আর তাছাড়া এত বছর পর বিয়ের সিদ্ধান্ত নিল, এত হিসাব নিকাশ করেই নিল, তবু এত বড় ভুল করলো কি করে ওর মা? কেন মা এরকম একটা মেয়েকে ঠিক করলো যে কিনা বদ্ধ মাতাল, যে কিনা শুধুই ওর কাছে টাকা পয়সার দাবি রাখে আর কিছুই না? রাত পার হলো, সকাল হলো, আলিয়া নিজের মতো ঘুম থেকে উঠে নাস্তা করতে চলে গেল, কিন্তু আজও ওকে টিফিন বানিয়ে দিল না ওর মা। তারও আর কয়েক ঘন্টা পর টিয়ারার ঘুম ভাঙল। টেবিলে সাজানো নাস্তা মন মতো খেল, অনেক সময় নিয়ে সেজে গুজে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় মনিমের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে যেতে ভুল করল না। স্থির হয়ে বসে থাকা অস্থির মনিম তার মায়ের নাম্বারে ডায়াল করলো। মা? মনিম, বাবা তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? তুমি এটা কি করেছো মা? কেন বাবা, আমি কি করেছি? কি হয়েছে? তুমি কি জানো টিয়া মেয়েটা আসলে কি রকম? কিরকম মানে কি? ভালো মেয়ে, খুবই লক্ষ্মী মেয়ে। কেন, কি হয়েছে? তুমি জানো না মা, তুমি একটু খোঁজও নিলে না, আমাকেও খোঁজ নিতে দিলে না। এতই ভরসা ছিল ওর উপর তোমার, কিভাবে তুমি এত ভরসা করতে পারলে? কেন, কি হয়েছে বলবি তো? লক্ষ্মী মেয়ে? তুমি কিভাবে শিওর হলা যে ও লক্ষ্মী মেয়ে? আমার এখন কি হবে? ও লক্ষ্মী মেয়ে না? কি এমন করেছে ও? বিয়ের রাতেই কি ঝগড়া করেছিস? কিসের ঝগড়া করব? কার সাথে ঝগড়া করব? ঝগড়া কি আর যার তার সাথে করা যায়? আপন জনের সাথেই ঝগড়া করা যায়, ও আমাদের কেউ না। কেন এমন কথা বলছিস বলতো? স্বামী স্ত্রীর মধ্যে তো মনোমালিন্য হবেই, সেটা নিয়ে এত চিন্তিত হলে কি হবে? স্বামী স্ত্রী? ও আমাকে স্বামী হিসেবে মানেই না, সেটা ঠিক আছে, তাতে আমার আপত্তিও নেই। আমি তো শুধু আলিয়ার জন্য একজন মা চেয়েছিলাম, তাও তোমার কথাতেই। কিন্তু সে তো এই সংসার আর আলিয়ার কোনো দায়িত্ব নিতেই প্রস্তুত না। আর জানো,
ও একটা গন্ড মাতাল। কি বলিস? মাতাল? হ্যাঁ মাতাল। কাল তোমরা সবাই চলে যাবার পরে ও কখন বেরিয়েছে আমি জানি না, অনেক রাতে ফিরেছে, একেবারে মাতাল অবস্থায়, কোন রকম কন্ট্রোল ছিল না। ফিরে আমাকে যা মনে এসেছে তাই বলেছে, আমাকে সাফ জানিয়ে দিয়েছে সে কোনো দায় দায়িত্ব নিতে পারবে না, বরং সে যখন যা চাইবে, যত টাকা চাইবে সব দিতে হবে। শোন বাবা, কাল রাতে হয়তো ও কোনো কাজে বেরিয়েছিল, কোথাও গিয়ে কিছু খেয়ে ফেলেছে ভুল করে, অথবা ওকে ফুসলেও তো কেউ কিছু খাইয়ে দিতে পারে, তাই হয়তো এসব আবল তাবল বকছে। তুই এখন ওকে গিয়ে ঠান্ডা মাথায় একটু বোঝা, দেখবি সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হবে না মা, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু বেলা 12টার সময় ঘুম থেকে উঠে আয়েশ করে নাস্তা করে সেজে গুজে আমার কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে গেছে। ও রাতে যেমন ছিল এখনো তেমনই আছে, কিন্তু বিয়ের আগে যেই টিয়ারাকে আমরা দেখেছি সেই টিয়ারা এখন নেই। ওটা সম্পূর্ণ অ্যাক্টিং ছিল। আমার টাকার লোভে আমাকে বিয়ে করাই ছিল ওর উদ্দেশ্য, যেটা আমরা বুঝতে পারিনি। তাহলে এখন কি হবে বাবা? আমি কি ওর সাথে কথা বলবো, ওকে বোঝাবো? বুঝিয়ে লাভ নেই মা, আমি এরকম একটা মানুষকে আমার বাড়িতে রাখতে পারবো না। এরকম কথা বলে না মনেম। যদি সুযোগ থাকে একটা মানুষকে সঠিক পথে আনার, তাহলে তুই সেই চেষ্টাটা করবি না? না, আমার আর ধৈর্য নাই। মনেম, আমার কথা মন দিয়ে শোন। একবার তো তুই তোর বউকে হারিয়েছিস রোড অ্যাক্সিডেন্টে, তাও আবার গাড়িটা তুই ড্রাইভ করছিলি। সেই সময়ও মানুষ অনেক রকম কথাবার্তা বলেছে। এবার তুই বিয়ের একদিন পরে আবারও যদি বউকে ছেড়ে দিতে চাস, আবারও কিন্তু লোকে নানান কথা বলবে, নিশ্চয়ই বলবে তোর কোনো সমস্যা আছে। না হলে বারবার তোর সাথেই কেন এমন হবে? তুই একটু ধৈর্য ধর, তুই পারবি ওকে সঠিক পথে আনতে। আমি জানি না আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। টিয়ারা বাসায় আসলে ওকে বুঝিয়ে বলিস, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো জটিল কারণ আছে। আমি জানি না আমি কি করব, আর জানি না আমার কপালে আরো কি কি লেখা আছে। তবে কি আসলে অন্য কোনো কারণ আছে? আসলে কি একজন মানুষ রাতারাতি বদলে যেতে পারে? তেমন কিছু হলে তো বিয়ের আগে একটু হলেও আঁচ করা যেত। মনেমের মা তো যেন কোনো এক মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিল। মনেমও যেদিন দেখা করতে গিয়েছিল সেদিন ভেবেছিল না বলার মতো একটা কারণও খুঁজে পেলে আর এই বিয়ে করবে না, কিন্তু মনেমও না বলতে পারেনি। কোনো আকর্ষণ যে তৈরি হয়েছিল তা নয়, কারণ ও হৃদিকে ভুলতে পারেনি, পারবেও না। হৃদির জায়গাও কেউ পাবে না। শুধু টিয়ারা কেন, হৃদি ওর জীবনে আসার পর কোনো মেয়ের প্রতি কোনো আকর্ষণ অনুভব করতে পারে না মনেম। তবে কি মনেমের মনোযোগ আকর্ষণের জন্যই টিয়ারা এমন কিছু করতে পারে? কিন্তু মনেম টিয়ারার বিয়ের পর থেকেই কিসের যেন একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে এই বাড়িতে। কিসের ছায়া? কে যেন টিয়ারার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, টিয়ারাকে সব সময় ফলো করছে। কিন্তু সেটা কি? টিয়ারা কি জানে কেউ পিছু নিয়েছে ওর? মনেম কি জানে টিয়ারার সাথে সাথে এক নতুন কিন্তু অদৃশ্য এক অস্তিত্বের আবাস হয়েছে বাড়িতে? টিয়ারা কি জানতে পারবে সেটা কি? মনেম কি জানতে পারবে টিয়ারার এই হঠাৎ বদলে যাবার রহস্য? মায়ের কথা রাখতে সেই রহস্য উদ্ধারের পথে নামলো মনেম। বিয়ের দ্বিতীয় দিন রাতে মেয়েকে ঘুম পাড়িয়ে টিয়ারার অপেক্ষায় রত মনেম। দীর্ঘ অপেক্ষার পর অনেক রাতে বাসায় ফিরল টিয়ারা। আজকের কাহিনীতে আমরা এতক্ষণ ধরে প্রথম পর্বে যা শুনলাম তা মোটামুটি হচ্ছে যে মনেম তার স্ত্রীকে হারিয়েছে, অর্থাৎ তার স্ত্রী হৃদি একটি দুর্ঘটনায় মারা যায়, অর্থাৎ কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার ছোট্ট একটি মেয়ে রয়েছে যার নাম হচ্ছে আলিয়া, যাকে মানুষ করতে গিয়ে তার খুব হিমশিম খেতে হচ্ছে। এবং মনেমের মাও মনেমকে নিয়ে, মনেমের বাচ্চা স্পেশালি আলিয়াকে নিয়ে খুব বেশি রকমের চিন্তিত, কারণ সে খুব মন খারাপ করে থাকে তার মা নেই বলে। সেই কারণেই মনেমের মা খুব ভালোভাবে মনেমকে কনভিন্স করে আরো একটি বিয়ে করতে, এবং যে মেয়েটির সঙ্গে তার বিয়ে ঠিক করেন তিনি, তার নাম হচ্ছে টিয়ারা, যে কিনা একজন বিধবা, আগে মডেলিং করতো এবং সে ভালোবেসে একটি অসুস্থ লোককে বিয়ে করেছিল। তো যাই হোক, সেই ভদ্রলোক পরে মারা যায় প্রচুর সম্পত্তি রেখে, কিন্তু সেসব ব্যবসা ট্যাবসা নানা ধার দেনা অনেক কিছু চলছে, এবং খুব অসহায় বলেই মনেমের মা মনেমের সঙ্গে টিয়ারার বিয়ে ঠিক করে, এবং একটা পর্যায়ে মনেমের
বিয়েও হয়ে যায় টিয়ারার সঙ্গে, কিন্তু বিয়ের রাতে অদ্ভুত ভাবে মনে আবিষ্কার করে একেবারে অন্য এক টিয়ারাকে। অর্থাৎ বাসর ঘরে যখন সে প্রবেশ করে, সে ঢুকে দেখে সেখানে টিয়ারা নেই। তারপর অনেক রাতে সে মাতালের মতো টলতে টলতে ফেরে এবং মনেমের সঙ্গে তার নানা ধরনের কথা কাটাকাটি হয় এবং মনেম খুব দুঃখ পেয়ে পরে তার মাকে ফোন করে জিজ্ঞেস করে এমন মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়েছে কেন। কিন্তু মনেমের মা বলে যে তাকে ধৈর্য ধরতে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং মনেম যেই কারণে তাকে বিয়ে করেছিল, অর্থাৎ তার মেয়ে আলিয়ার জন্য, আলিয়ার প্রতি সে একেবারেই উদাসীন। আলিয়ার কোনো দায়িত্ব নিতেই টিয়ারা রাজি হয় না। বিয়ের আগে যখন টিয়ারার সঙ্গে প্রথম দেখা হয় মনেমের, তখন কিন্তু টিয়ারার অন্য রূপ ছিল এবং বিয়ের পরে দেখা যাচ্ছে তার আরেক রূপ। এবং যেটা বোঝা যাচ্ছে সে অসম্ভব উচ্ছৃঙ্খল তার চলাফেরায়। সে প্রতি রাতে ড্রিঙ্ক করে, বাড়ির বাইরে থাকে এবং একটা পর্যায়ে মনিমকে সে এসে একদিন বলে বিয়ের 3 দিনের মাথায় যে তার বাড়িতে একটা ককটেল পার্টি হবে, তার বন্ধু বান্ধব আসবে এবং আলিয়াকে যেন সে তার রুমে আটকে রাখে। আর ইতিমধ্যে এসব দেখে মা, নতুন মায়ের উদাসীনতা দেখে আলিয়া ভীষণ চুপসে যায়, মন খারাপ করে থাকে, কারণ সে ভেবেছিল নতুন মা এসে তার অনেক আশা পূরণ করবে। তো সে যাই হোক, আমরা বাকিটা জানবো এর পরের পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও এফএম 89.2 তে, আর সঙ্গে আছি শারমিন। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি। টিয়ারা, আমার কিছু কথা আছে তোমার সাথে। ও বাপ্পা, আপনি থেকে তুমিতে চলে এসছো একবারে। গুড গুড ডেভেলপমেন্ট। হ্যাঁ, তুমি এরকম কেন করছো টিয়ারা? তুমি হঠাৎ বিয়ের পর এরকম বদলে গেলে কেন? বদলে গেছি আমি? কোথায়? ও আচ্ছা 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 আচ্ছা, দ্যাট টিয়ারা, ওটা তো আমি অ্যাক্টিং করছিলাম বেবি। তুমি এত সিরিয়াসলি নিয়ে নেবে আমি বুঝতেই পারিনি। তোমার কি সমস্যা টিয়ারা? তুমি বলো। আমি তো তোমাকে বিয়ের আগে কথা দিয়েছিলাম তোমার সব দায়িত্ব আমি নেব, কিন্তু তুমি যদি তোমার সমস্যার কথা আমাকে খুলে না বলো, তাহলে আমি সলভ করব কিভাবে? সমস্যা কই? আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে একটা সমস্যার সমাধান তুমি করতে পারো। এই প্রতি রাতে আমি বাসায় ফেরার পর আমাকে বিরক্ত করা বন্ধ করে দাও। I feel so exhausted. I need to sleep or dance or what do you want? টিয়ারা, দূরে থাকো আমার থেকে। ধমক আমাকে? এই এই, আমাকে তুমি ধমকাচ্ছ কেন? হ্যাঁ, তোমার তো সাহস কম না? তুমি তো ব্যবহারই এমন করছো, তো ধমক কেন দেব না? তোমাকে শাসনই করা উচিত। তাহলে তুমি যদি লাইনে আসো। আমাকে লাইনে আনতে যেও না বস, তাহলে খুবই বস্তাবে, আমি বলে রাখলাম তোমাকে। আচ্ছা, তাহলে কি করলে তুমি আমার কথা শুনবে বলো? মাও পর্যন্ত মেনে নিতে পারছে না তোমার এই পরিবর্তন। সে তো বিশ্বাসী। স্টপ দিস ননসেন্স। টিয়ারা কোনোদিন গাঢ় কোনো কথা শুনেনি, শুনবেও না। আর তোমার মায়ের কথা বলছো? আমি আজ পর্যন্ত এত স্টুপিড মহিলা জীবনও দেখিনি। টিয়ারা, একদম চুপ। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে যা মুখে আসছে তাই বলছো? তাছাড়া কি বলবো? শপিং মলে একটা মেয়ের সাথে পরিচয় হয়ে তার এতই ভালো লেগে গেল যে সে ছেলের বউ বানানোর জন্য একবার মরিয়া হয়ে উঠলো। চেনা নেই জানা নেই, বিয়ে দিয়ে দিলেই হলো। স্টুপিড ছাড়া আর কি? তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো টিয়ারা। আচ্ছা, ওকে ফাইন। আমি তোমার মায়ের সম্পর্কে আর কোনো কথাই বলবো না। ওকে, হ্যাপি? এবার আমি ঘুমাবো। তুমি সরো তো, আমাকে যেতে দাও প্লিজ। না টিয়ারা, আমার কথা শেষ হয়নি, আর তুমি কথা শেষ না করে এখান থেকে যাবে না। ওফ, আর কি কথা? ওফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে, আমার প্রচন্ড ব্যথা হচ্ছে। তুমি প্রতিশ্রুতি দিয়ে সেটা নষ্ট করেছো। তুমি বলেছিলে আমার মেয়েকে নিজের সন্তানের মতো দেখবে, কিন্তু তুমি সেটা করছো না। এটা তো ঠিক না। আমি তো তোমার সব কথা শুনছি। তুমি যখন যত টাকা চাও আমি সেটাও দিতে রাজি আছি, কিন্তু আমার মেয়েটার দিকে একটু তাকাও। ওর মায়ের খুব প্রয়োজন। তুমি সারাদিনে কিছুটা সময় ওকে দাও, বাদ বাকি সময় তোমার যা খুশি তুমি তাই করো, কেউ কিচ্ছু বলবে না। তোমার মেয়ের জন্য আমাকে কি করতে হবে? ওর খুব শখ, ওর মা ওর জন্য টিফিন বানিয়ে দেবে, যেমন ওর বন্ধুর মায়েরা দেয়। কাজের মানুষের হাতের খাবার খেতে চায় না।
আসছে। না না, ওসব রান্না বান্না আমাকে দিয়ে হবে না, তুমি বাদ দাও তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা বাদ। তুমি অন্তত সকালে ওর স্কুলে যাওয়ার সময় ওর সামনে গিয়ে দাঁড়িও। Dude, are you dumb? আমি নেশা করে ফিরেছি এত রাতে, আর আমার পক্ষে সম্ভব যে আমি ওই সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মেয়ের মা সেজে দাঁড়িয়ে থাকবো? ইম্পসিবল। আচ্ছা এটাও বাদ। তুমি দুপুরে খাবার সময়টাতে অন্তত বাসায় থাকতে পারবে না? একই টেবিলে বসে আমাদের সাথে খেতে পারবে না? খাওয়ার পর বেরিয়ে গেলে তখন তো স্কুল থেকেও ফিরে আসে, দুপুরে খেয়েই আবার ক্লাসের জন্য বেরিয়ে যায়। পারবে না? একটু পারবে না? আচ্ছা ঠিক আছে, এটা ট্রাই করা যেতে পারে, তবে আমার নিডস গুলো। ওগুলো নিয়ে তুমি ভেবো না, তুমি চাওয়া মাত্রই সব হাজির হয়ে যাবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, কাল এই বাসায় কিছু গেস্ট আসবে আমার। আমি একটা ককটেল পার্টির জন্য কয়েকজনকে ইনভাইট করেছি। তুমি তোমার সার্ভেন্টসদেরকে বলে দিবে সব যেন রেডি রাখে। ককটেল পার্টি? তুমি এই বাসায় বসে বন্ধু বান্ধব নিয়ে মদ খেয়ে মাতলামি করবে, তাও আবার আমার মেয়ের সামনে? তুমি কি দুপুরে আমাকে ডাইনিং টেবিলে কি চাও না সেটা বলো। এটা তো রীতিমতো ব্ল্যাকমেইলিং। সে যাই হোক, ইটস আপ টু ইউ। সকালে যদি আমি ঘুম থেকে উঠে দেখি সবকিছুর অ্যারেঞ্জমেন্ট চলছে, তাহলে আমি দুপুরে বাসায় থাকবো, নইলে। ওকে ওকে, আমি দেখছি। আর হ্যাঁ, তুমি যখন আমার জন্য এত কিছু করছো, তখন ফ্রিতে একটা উপদেশও দেই। তোমার মেয়েকে না হয় পার্টির সময়টাতে কোন একটা ঘরে ফাঁসলিয়ে আটকে রেখো। মেয়ের সাথে না হয় তুমিও কিছু সময় কাটাও, সুইট হার্ট। পরদিন সকালে শুরু হলো অনেকটা একই ভাবে প্রায়। আলিয়া নিজের মতো খেয়ে স্কুলে চলে গেল। নতুন মা আসার খবরে অনেক উচ্ছল হয়ে উঠেছিল মেয়েটা, কিন্তু আবারও কেমন যেন চুপসে গেছে। বিয়ের পর থেকে তো নতুন মায়ের চেহারায় আর দেখেনি বাচ্চাটা। সে আনমনে খাবার খাচ্ছে, স্কুলে যাচ্ছে, বাসায় ফিরছে, আবার দুপুরে খাবার খাচ্ছে, ক্লাসে যাচ্ছে, ফিরছে, ঘুমাচ্ছে। একই রকম ভাবে চলছে ওর দিনকাল। কিন্তু ওর মানসিক অতৃপ্তি খুব ভালোভাবে ফুটে ওঠে ওর চেহারায়, ওর কাজে। স্কুলে খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না, ক্লাসে একদমই মনোযোগী না। আলাদাভাবে নাচ গান আর্টের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে মনে মুখে, কিন্তু কোনো কিছুতেই ওর কোনো আগ্রহ নেই। সব জায়গায় যেন রোবটের মতো যাচ্ছে আসছে, কোনোটাতেই কোনো আপত্তি নেই, অথচ সব জায়গায় ও থেকেও নেই। মনে স্পষ্ট দেখতে পাচ্ছে যে আলিয়া ভয়াবহ মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু মনেমের কিছুই করার নেই। ওর যেন হাত পা বাঁধা, বরং একটা নতুন মা উপহার দিতে গিয়ে যেন আরো বেশি বিপদের মধ্যে ফেলে দিয়েছে মেয়েটাকে। একটা অসুস্থ মানুষের সাথে একটা অসুস্থ সম্পর্কে জড়িয়ে মেয়েটাও না জানি অসুস্থ হয়ে যায়। সারাদিনে কি খানিকটা সময়ও ওই ছোট্ট মেয়েটার হাসি খুশি কাটানোর অধিকার নেই? ও কি এমন অপরাধ করেছিল যে এরকম শাস্তি পেতে হচ্ছে? আজ কি টিয়ারা আসবে খাবার টেবিলে? মুখে তুলে কি মেয়েটাকে খাইয়ে দেবে? না না, এ তো অলীক ভাবনা। এত বেশি আশা করাটাও ভুল। নিজেকে অবাস্তব ভাবনা থেকে ফিরিয়ে নেয় মনে। টিয়ারার ইচ্ছে অনুযায়ী কাজের মানুষগুলো সকাল থেকে তাদের কাজে লেগে গেছে। সেসব দেখে টিয়ারাকে বেশ খুশি মনে হলো। ভালোভাবেই দুপুরে আলিয়া ফেরার পর টেবিলে একসাথে বসে খাবার খেলো। মাত্রা ছাড়া আহ্লাদ একেবারেই ছিল না, তবুও কোনো ধরনের বাজে ব্যবহার করেনি দেখে মনে খুশি হলো। আলিয়াকে দেখে মনে হচ্ছিল ওর আনন্দটাকে ও চেপে রেখেছে, প্রকাশ করতে ভয় পাচ্ছে, যেন প্রকাশ করলেই সব হারিয়ে যাবে। মনে ভাবলো এভাবে চলতে পারলেই হয়তো আস্তে আস্তে টিয়ারাও বদলে যাবে। সন্ধ্যার পর মনে আলিয়াকে নিয়ে মুভি দেখার নাম করে ঘরে গেল। একটু পরে গেস্ট আসা শুরু হলো, আর শুরু হলো ফুল ভলিউমে উচ্ছৃঙ্খল গান বাজানো। পুরো বাড়ি যেন গানের বিটে বিটে কাঁপছে। আলিয়া একটু পরপর এত আওয়াজে কেঁপে কেঁপে উঠছিল। না পেরে মনে সোজা চলে গেল পার্টির মাঝখানে, মদের গন্ধে নিঃশ্বাস নেওয়া কঠিন এখানে। Oh really? You're so funny, baby.
এদিকে এসো। কি এদিকে একটু সরে যাও। কি সমস্যা আবার নতুন করে? এসব কি অসভ্যতামি হচ্ছে? তুমি নেশা করো তাও মানা যায়, তাই বলে তুমি ছেলে মানুষের সাথে এভাবে ঢলাঢলি করবে নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ঝলাঝুলি করি আর যাই করি, তুমি বলার কে? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বিয়ে করা বউ, আর এই বাড়িতে বসে তুমি এইসব নোংরামি করতে পারবে না। এইসব ফালতু কথা বাদ দাও। আমাকে আমার মতো থাকতে না দিলে কিন্তু আমি নারী নির্যাতনের কেস করে দিব। তুমি আমাদের উপর অত্যাচার করছো আর আমাকে কেসের হুমকি দিচ্ছ? কিভাবে পারো তুমি এসব? কি প্রমাণ আছে তোমার উপর নির্যাতনে? প্রমাণ বের করতে কি সময় লাগে? তোমাকে সাহায্য করার জন্য আমার নিজের শরীরের ক্ষত তৈরি করতে আমার একটুও বাঁচবে না। তোমাকে কিন্তু আমি একেবারে নাকানি চুবানি খাইয়ে ছাড়বো। টিয়ারা, আমার অস্বস্তি হচ্ছে এই পরিবেশে থাকতে। এত শব্দ সহ্য করা সম্ভব হচ্ছে না, আর আশেপাশে বাসা থেকে কমপ্লেন আসা শুরু করবে। তুমি প্লিজ ভলিউমটা একটু কমাও। তোমার যখন এই বাড়িতে এতটাই অস্বস্তি হচ্ছে, তাহলে তোমার একটা বাড়ি আমার নামে লিখে দাও। এই শহরে তো তোমার অনেকগুলো বাড়ি আছে। বিয়ের 3 দিনের মাথায় তুমি আমাকে বলছো বাড়ি লিখে দিতে, আর আমি তোমাকে দিয়েও দেব? আমি দিতাম, সত্যি আমি তোমাকে দিতাম, কিন্তু তুমি কি মনে করো তুমি কোনো কিছু পাওয়ার যোগ্য? আমি তো কথা দিয়েছি, তুমি আমাদের দিকে 1 পা এগিয়ে আসলে আমরা তোমার জন্য 10 পা এগিয়ে তোমার স্বপ্ন পূরণ করবো, কিন্তু তবু আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। পারবো না, যাও যাও এখান থেকে। আর শোনো, তোমার মায়ের সাথে মিলে যতই আমাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করো না কেন, আমি কিন্তু অত সহজে তোমাদেরকে ছেড়ে দেওয়ার পাত্রী না। আমি লিগালি এখন থেকে তোমার কাছ থেকে অনেক কিছু পাই। সুতরাং আমাকে তাড়াতে চাইলে তোমাকেই পথে বসতে হবে। আমি এটা করতে প্রমাণ করতে পারবো যে তোমার প্রথম ওয়াইফের মৃত্যুর জন্য তুমি দায়ী। সো গেট লস্ট ফ্রম হিয়ার। টিয়ারার অত্যাচার মাত্রা ছাড়িয়ে যেতে লাগলো, কিন্তু মনে অসহায়, কিছুই করার নেই ওর। সেদিন মাঝরাত পর্যন্ত মেয়েকে বুকে জড়িয়ে কান চেপে ঘুম পাড়িয়েছে। তারপর দিন থেকে টিয়ারা আরো কেয়ারলেস আচরণ করা শুরু করেছে। কোনো কথাই শোনে না, যখন ইচ্ছা তখন বাসায় আসে, যখন ইচ্ছা তখন বেরিয়ে যায়। মনে হচ্ছে কোনো একটা বাড়ি ওর নামে লিখে দেয়া না পর্যন্ত ও থামবে না। কিন্তু একের পর এক ওর জেদ মেনে নিতে থাকলে শেষ পর্যন্ত তো মনেরকে পথে বসতে হবে। প্রতিটা দিন টিয়ারা হাজার হাজার টাকা উড়িয়ে তারপর বাড়িতে ফেরে। তার এক্সপেন্সিভ সব দাবি দেওয়া মনেমকেই পূরণ করতে হয়। আর টিয়ারার আগের যে হাজবেন্ড ছিল, তারও সব প্রপার্টি, ব্যবসা, দেনার দায় ব্যাংকের কাছে আটকানো। কিন্তু টিয়ারার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে আছে তার নিজের জগৎ নিয়ে। কিছু বলতে গেলেই বরং অশান্তি বাড়ে। কি দরকার অশান্তি বাড়ানোর? এর মধ্যে একদিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। কে যেন একটা খুব সুন্দর ঝুড়ির মধ্যে করে একটা কালো কুকুরছানা মনেমদের বাড়ির গেটের সামনে রেখে চলে গেছে। ঝুড়ির ভেতর একটা কার্ডে লেখা আলিয়ার জন্য। এমন একটা আচমকা উপহার পেয়ে আলিয়া তো মহা খুশি। যে এই মেয়ে কখনোই হাসে না, তাকে এইভাবে আনন্দে লাফাতে দেখে মনে মতো আত্মহারা। উপহারটা কোত্থেকে এলো, কে পাঠালো, কিছুই ভেবে দেখলো না। কিন্তু বিপত্তি ঘটলো রাতে, যখন প্রথমবারের মতো কুকুরটাকে দেখলো টিয়ারা। এইটা কোথেকে আসলো? হ্যাঁ, কি কোত্থেকে আসলো? এই কুকুরটা এখানে কোথেকে আসলো? এটা আলিয়ার কুকুর, আলিয়াকে কেউ গিফট করেছে। না, এই হতে পারে না, এইটা সম্ভব না। কি হতে পারে না? কি সম্ভব না? তুমি এমন করছো কেন? তুমি এই কুকুরটাকে বের করে দাও, এক্ষুনি এক্ষুনি বের করে দাও। মানে এটা আলিয়ার কুকুর, আমি ওকে কেন বের করে দিব? আমি কিছু জানি না, ওকে বের করে দাও। উফ, কিন্তু ওটা এখানে আসলো কি করে? ওটার তো এখানে আসার কথা না। এই কি বলছো বিড়বিড় করে? না না, কিছু না। কখন কখন থেকে এটা বাসায়? হ্যাঁ, আজই সকাল থেকে। কেন? কোথা থেকে কিনে আনলে এটাকে? আরে বাবা, আমি কিনিনি, কেউ একজন আলিয়ার জন্য রেখে গেছে, বাসার গেটের কাছে রেখে চলে গেছে। বাসার গেটের কাছে রেখে চলে গেছে, আর তোমরা সেটা রেখেও দিলে? হ্যাঁ, ওয়াও, হাস্যকর। হ্যাঁ দিলাম, কেননা সেটা আলিয়ার জন্য এসেছে, আর অবশ্যই এটা আমাদের পরিচিত কেউ করেছে, কারণ সবাই জানে আলিয়ার একজন সঙ্গীর দরকার, আর তোমার মতো মায়ের চাইতে কুকুরের সঙ্গ অনেক ভালো। Shut up! মা মা
মা কি মামা লাগিয়ে রেখেছো সব সময়? আমি কারো মা না, বউ না। আর এই কুকুরটাকে এ বাড়ি থেকে এক্ষুনি তাড়াবে, এক্ষুনি। এ বাড়িতে এটা থাকবে না, ব্যাস। তোমার সব কথা শুনতে আমি বাধ্য নই টিয়ারা। যদি শান্তিতে থাকতে চাও তাহলে এই কুকুরটাকে এক্ষুনি সরাও বলছি। তোমার কুকুরে কি সমস্যা? তুমি কি কুকুর ভয় পাও, না তোমার অ্যালার্জি আছে? আমি মোটেও ভয়টাই পাই না। দেখো টিয়ারা, আমি তোমার সব কথা শুনি, কিন্তু আমি তোমার এই কথাটা কিছুতেই শুনতে পারবো না। আলিয়াকে আমি কতদিন পর একটু আনন্দ করতে দেখেছি, আমি ওর মুখের হাসি কেড়ে নিতে পারবো না। দেখো কি কুৎসিত কুকুরটা, কেমন কুচকুচে কালো। ওটা নিশ্চয়ই কোনো অভিশাপ আছে। আমি বলছি তুমি ওটাকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও। অসম্ভব, সরি টিয়ারা, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না, একেবারেই না। আমরা দ্বিতীয় পর্বে শুনলাম যে মনেমের কাছে টিয়ারা বলেছিল বাড়িতে সে পার্টি দিবে এবং সে পার্টি দেয়। তার আগে ডিল হয় মনেমের সঙ্গে টিয়ারার। মনেম তাকে অনেক কনভিন্স করার চেষ্টা করে, অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করে অন্তত তার মেয়ের স্কুলে টিফিন না বানিয়ে দিক, তাদের সঙ্গে যেন খেতে বসে একসঙ্গে। তো সেদিন পার্টির দিন দুপুরবেলা আলিয়া বসেও মনেমের সঙ্গে দুপুরে খেতে, যেটা দেখে আলিয়া মনে মনে অনেক খুশি হয় এবং সঙ্গে মনেমও। কিন্তু তারপরে টিয়ারা সে উশৃঙ্খলতা কম ছিল না এবং হঠাৎ করে একদিন দেখা যায় মনেমের বাড়ির সামনে ছোট্ট একটা বাস্কেটে একটা ছোট্ট কুকুরছানা রেখে যায়, আলিয়ার জন্য লেখা। সে কুকুরছানা কে রেখেছে কি সে সব কিছুই জানা যায় না, কিন্তু ভীষণ রাগ হয়ে যায় টিয়ারা যখন বাড়িতে ফিরে সেই কুকুরটাকে দেখে। সে এত বেশি আতঙ্কিত হয়ে যায় যেটা খুব চোখে লাগে মনেমের, যে কি কারণে সেই কুকুরটাকে দেখে এত রাগ হয়ে যায়। এবং টিয়ারা মনেমকে যেয়ে বলে যে এক্ষুনি যেন কুকুরটিকে সে তাড়িয়ে দেয়, কুকুরটিকে তাড়িয়ে না দিলে সে বাড়িতে কোনোভাবেই থাকবে না। কিন্তু মনেম অনেক কিছু শুনবার পরও, টিয়ারা অনেক আপত্তি জানানোর পরেও মনেম বলে যে সরি টিয়ারা, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না, একেবারেই না। এখানে শেষ হয়েছে দ্বিতীয় পর্ব। আমরা শেষ পর্বে জানবো আসলে কি হয়েছিল, সবটাই জানা যাবে। সঙ্গেই থাকতে হবে কুয়াশায় শারমিনের সঙ্গে। আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM এ। টিয়ারার এই অন্যায় আবদার আর মেনে নেওয়া সম্ভব না। মনেম তার নিজের মেয়েকে নিয়েও চিন্তিত। ওর ইচ্ছা অনিচ্ছারও তো মূল্য দিতে হবে। একটা ভুল সম্পর্কে জড়িয়ে একটা ভুল মানুষের সব কথা শোনার কোনো মানেই হয় না। কিন্তু কি কারণে এইভাবে রিয়াক্ট করলো টিয়ারা? আসলে কি ও কুকুর ভয় পায়? লজ্জায় বলতে পারছে না। আবার অনেকের কুকুর বিড়ালের লোমে অ্যালার্জিও থাকে। ওরও কি সেরকম কিছু আছে নাকি, যে কারণে কুকুরটাকে সে বাসায় রাখতে চাচ্ছে না? তাহলে কি, কেন টিয়ারা কুকুরটাকে দেখে এভাবে ক্ষেপে উঠল? ওকে খুবই হেল্পলেস দেখাচ্ছিল। একটা কুকুরকে দেখে একটা মানুষের এভাবে অসহায় হয়ে ওঠার মানেটা কি ঠিক মেনে নেওয়া যায়? এদিকে নতুন কুকুর পেয়ে দারুণ ফুর্তিতে আছে আলিয়া। পরদিন সকালে তার নামও ঠিক করে ফেলল, বাঘা। মেয়ের আনন্দে মনেও আনন্দিত। খুব শান্তিতে অফিসে করলো সারাদিন। কিন্তু ওদের বাড়িতে যে ছায়াটা ঘুরে বেড়াচ্ছিল, সেই ছায়াটা ধীরে ধীরে প্রকট হতে থাকলো। ছায়া থেকে ক্রমশ যেন একটা অবয়ব তৈরি হতে থাকলো, আর ধীরে ধীরে কারোর মাথায় তৈরি হতে থাকলো নতুন ষড়যন্ত্র। না, আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে আমি থাকতেও পারবো না। ওই কুকুরটা যে বাড়িতে আছে সেখানে আমি থাকতে পারবো না। না, কিন্তু ওই কুকুরটা কিভাবে আসলো এখানে? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। ওকে তো আমি না 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 এমন তো হতেই পারে, একই রকম দেখতে তো হতেই পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাই বলে এত মিল? হ্যাঁ, কিভাবে সম্ভব? অবিকল একটা বাদামি ছাপ আছে ওই ঘাড়ের কাছে, এইটা কিভাবে সম্ভব? না না, আমাকে ভাবতেই হবে। আমাকে কিছু একটা করতেই হবে, পালাতে হবে এখান থেকে। হ্যাঁ, পালিয়ে যাই। না না, হ্যাঁ, মনে মেয়ে বাড়ি থেকে তো কুকুরটাকে তাড়াবে না, তাহলে তাই তাই আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, ভেবে ফেলবো। হ্যাঁ, এই কাজটা করা যায়, কিন্তু কিন্তু ওকে দেখে তা আমার ভয়ে আমার হাত পা কাঁপতে থাকে। আমি তো ওটার কাছে যেতে পারবো না। তাহলে তাহলে আমি এখন কি করব? হ্যাঁ, কোনোভাবে কি মেরে ফেলা সম্ভব না?
একটু সাহস জোগাড় করতে পারবো না, যাতে করে ওটার কাছে গিয়ে একদম একদম গজে কেটে ফেলি? একটা পচে কি শেষ করা সম্ভব না ওই পিচাসটাকে? না না, হ্যাঁ সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। হ্যাঁ না 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 না, আমি পারবো না, আমি পারবো না। আমাকে অন্য কোনো একটা উপায় বের করতে হবে। কি করি? হ্যাঁ, আমাকে এখান থেকে পালাতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আর সেজন্য আমার অনেক টাকার প্রয়োজন, অনেক 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 টাকা। কিন্তু সেটা তো আমাকে মনে দেবে না। অন্তত একটা বাড়ি তো দরকার আমার, না হলে আমি কোথায় থাকবো? আর অনেক 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 টাকা। কিন্তু কিভাবে রাজি করাবো মনিমকে? ওকে বলি আমাকে ডিভোর্স দিয়ে দিতে। হ্যাঁ, কিন্তু সেটাও তো দিবে না। তাহলে আমি কি করবো এখন? আমাকে চুরি করতে হবে, চুরি। মোনামের লকার থেকে টাকা আর আর বাড়ির দলিল আমাকে যেভাবে হোক বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বের করতে হবে। সব কাজ শেষ করে ফেলতে পারলে আমি আজই এখনই বের হয়ে যাবো এই বাড়ি থেকে। আমি জানি ওর লকারে অনেক টাকা আছে, অনেক 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 টাকা। এই তো টিয়ারের কত বুদ্ধি। এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে সবাই। এখনই ঠিক সময়, এখনই যাব। আমি যে তোমাকে কত ভালোবাসি তুমি জানো না? না, হতে পারে না। আমি ভুল শুনছি। তুমি আমাকে একটু সময় দাও না কেন টিয়ারা? আমাকে একটু সময় দিতে কেন তোমার এত কষ্ট হয়? বলো আমাকে, বলো। একটা কুকুরের গলা দিয়ে ভাবে মানুষের গলার আওয়াজ বের হতে পারে না। না, কে তুমি? চলে যাও এখান থেকে, যাও বলছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার সাথে চলো। না, আমার সাথে চলো। না কুকুর, সর। তুই আমাকে কেন ভয় দেখাচ্ছিস? কেন? দাঁড়া, তোকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার জানা আছে। তোকে আমি গলার টিপে মেরে ফেলবো। না টিয়ারা, আমার বাঘার গায়ে তুমি হাত দেবে না, একদম না। তুমি যা খুশি তাই করো, কিন্তু আমার বাঘাকে তুমি কিচ্ছু বলবে না। আমি আজ তোকে আমি আজ নিজের হাতে মারবো। একবার ভুল করেছি, আর করবো না। আয় এদিকে না টিয়ারা, তুমি ওর গায়ে হাত দেবে না, খবরদার বলছি। একদম মেরে ফেলবো। আমাকে ছেড়ে দে। বলেছিলাম না টিয়ারা, আমার বাঘার কাছ থেকে দূরে থাকবে। তুমি কেন আমার কোনো কথা শোনো না বলো তো? হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল মনিমের। বিয়ের পর থেকেও মেয়েকে নিয়ে মেয়ের ঘরেই থাকে, আর দোতলা বাসার উপরতলায় মনেম, আলিয়া
আর টিয়ারা ছাড়া আর কেউ থাকেও না। কার কি হলো হঠাৎ? টিয়ারার গলার আওয়াজই তো মনে হচ্ছে। কি হয়েছে ওর? এভাবে চিৎকার করছে কেন? দৌড়ে ঘর থেকে বের হলো মনিম, কিন্তু চিৎকারটা তো আসছে মনিমের ঘর থেকে। টিয়ারার ঘরের দরজাও তো হাটপাট করে খোলা। মনিম নিজের ঘরে গিয়ে দেখে ওর লকারটা খোলা, আর তার সামনে মেঝেতে শুয়ে টিয়ারা গড়াগড়ি করছে। নিজের গলা নিজেই চেপে ধরে চিৎকার করছে সে। কি হয়েছে টিয়ারার? এমন অদ্ভুত আচরণ করছে কেন সে? টিয়ারা, কি হয়েছে তোমার? মনিম, মনিম, কুকুরটাকে সরাও। কোথায় বাঘা? ও তো আলিয়ার ঘরে। আমার গলার উপরে চেপে বসে আছে, সরাও এটাকে। তুমি নিজেই তোমার গলা টিপে বসে আছো। হাত সরাও গলা থেকে। তুমি দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? আমাকে শাসাচ্ছে ও, আমার ধুম বন্ধ এসছে। সরাও এটাকে, সরাও। টিয়ারা, এখানে কেউ নেই, তুমি গলা থেকে হাত সরাও তো। আছে, আছে, আমাকে বাঁচা, আমাকে। কেউ নেই টিয়ারা, বাঘা আলিয়ার ঘরেই আছে। আমি নিজে দেখে এসেছি। দাঁড়াও, আমি লাইটটা জ্বালাই, দেখো কেউ নেই। তাই তো, তাই তো, কোথায় গেল? এখনই তো এখানেই ছিল। বিশ্বাস করো, এখানেই ছিল। আমার গলা টিপে মেরে ফেলতে চাইছিল। তোমার অতটুকু একটা কুকুর ছানাকে কিসের এত ভয় বলো তো? ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। ওইটুকু একটা প্রাণী তোমাকে মারতে পারবে না টিয়ারা, তুমি ভুল করছো। তোমার কি সমস্যা আমাকে বলো। রাতে কি বেশি খেয়ে ফেলেছো? না না না, তুমি বুঝতে পারছো না। আমি জানি ও আমাকে মারতে, প্রতিশোধ নিতে এই বাড়িতে এসেছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওই কুকুরটা আগে আমার বাসাতে ছিল। ওকে 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 না আমি। ওকে তুমি কি করেছিলে টিয়ারা? ও কি তোমার কুকুর ছিল? না 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 না, আমি কুকুর ঘৃণা করি। ও আমার পোষা হতেই পারে না। ও রাফেলের কুকুর ছিল। রাফেল মানে তোমার হাজবেন্ড? হ্যাঁ, আমি বাঘাকে দু চোখে সহ্য করতে পারতাম না। আর রাফেল সব সময় খালি ওকে নিয়ে থাকতো, আমাকে ভুলে থাকতো, ওকে আদর করতো। আমি বাচ্চা নিতে চাইতাম না দেখে ওকে নিজের সন্তানের মতো আদর করতো। কিন্তু আমি এই বাঘাকে ঘৃণা করতাম। রাফেলের লাংস ক্যান্সার ছিল বহু বছর ধরে, আর আমার বেশ কিছু টাকা দরকার ছিল। কিন্তু রাফেল আমাকে কিছুতেই টাকা দিতে চাচ্ছিল না। তাই আমি ঘুমের মধ্যে ওর মুখের বালিশ চাপা দিয়ে ওকে মেরে ফেলি। সবাই ভাবে ওর ঘুমের মধ্যে মারা গেছে। আর ওকে মেরে ফেলার পর বাঘাও আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি বহু কষ্টে নিজে প্রাণ বাঁচাই। তারপরে ওকে আটকে রাখি। সবাইকে বলেছিলাম যে রাফেলের শেষ ইচ্ছা ছিল বাঘাকে ওর সাথে কবরে নিয়ে যাবে। সবাই তাই জানতো। রাফেল বাঘাকে কতটা ভালোবাসে, তাই সবাই বিশ্বাসও করে। তাই মৃত রাফেলের সাথে সাথে আমি বাঘাকে জীবন্ত অবস্থায় কবরে পুঁতে দেই। আশ্চর্য ব্যাপার কি জানো, বাঘা সব বুঝতে পেরে একবারও কবর থেকে উঠে আসার চেষ্টা করেনি। ও চাইলে পালিয়ে যেতে পারতো, কিন্তু পালায়নি। বাঘা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, এত স্থির দৃষ্টি আমি আমার জীবনে দেখিনি। বিশ্বাস করো, ওর চাহনিতে কিরকম যেন একটা তাচ্ছিল্য ছিল, সেই সাথে একটা সূক্ষ্ম হাসি। আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল। আমি আজও সে চাহনি, সে চোখ ভুলতে পারিনি। আমি কখনো ভাবিনি সে চোখ আমাকে আবারও দেখতে হবে। তুমি ওকে বের করে দাও মনিব, তুমি ওকে বের করে দাও। আমি এখন থেকে তোমার সব কথা শুনবো, সব মানবো। ভালো মা হয়ে যাবো। তুমি ওকে এখান থেকে বের করে দাও প্লিজ। আচ্ছা, ঠিক আছে, তুমি শান্ত হও। আমি ডক্টরকে খবর দিচ্ছি, উনি তোমাকে ঘুমের ওষুধ দিয়ে যাবেন। তোমার একটু ঘুম দরকার টিয়ারা। তুমি বাঘাকে বের করে দিবা কিনা বলো? হ্যাঁ বাবা, আমি বের করে দেব। আমি আলিয়াকে বোঝালে ও বাঘাকে ছেড়ে দিতে রাজি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। চলো আমার সাথে।
তোমাকে তোমার ঘরে রেখে আসি। মনে টিয়ারার একটা কথাও বিশ্বাস করলো না। মনে ভাবলো বাঘাকে বাড়ির থেকে বের করার জন্য টিয়ারা এসব গল্প তৈরি করছে। রাতের বেলাতেই একজন ফিজিশিয়ান ডাকিয়ে এনে টিয়ারাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হলো। খুব জলদি ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। কোন ডিপ্রেশন থেকে যে টিয়ারার এই ধরনের সাইকোলজিক্যাল সমস্যাগুলো দেখা দিয়েছে কে জানে। ওকে বরাবরই এমন ছিল নাকি ওর হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে এরকম হয়ে গেছে। ওর ব্যাকগ্রাউন্ডও তো জানে না মনে। সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলরকে বা কি বলবে মনে। কড়া ডোজের ঘুমের ওষুধের কারণে সারা দিনই ঘুমালো টিয়ারা। সন্ধ্যার দিকে একবার জোর করে উঠিয়ে অল্প কিছু খাওয়ানো হয়েছে শুধুমাত্র। মাঝরাত পর্যন্ত টিয়ারার ঘরেই বসে থাকলো, তারপর উঠে গেল ঘুমাতে। সবাই ঘুমিয়ে পড়ার পর যখন সব নিস্তব্ধ, তখন একটা স্থির জলজলে চোখ এগিয়ে আসতে থাকলো টিয়ারার দিকে। টিয়ারার পাশে পড়ে থাকা একটা বালিশ কোনো এক জাদু বলে যেন চেপে বসলো টিয়ারার মুখের। কিছুক্ষণ পরে নিঃশ্বাস নিতে না পেরে টিয়ারার অবচেতন শরীর কেঁপে উঠল। আমাকে বিয়ে করেছিলে টিয়ারা, কিন্তু আসলে তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। তুমি শুধু আমার টাকাকে ভালোবেসেছ। তবু আমি সব কিছুর বিনিময়ে তোমার কাছে থাকতে চেয়েছিলাম, তুমি আমাকে তাও থাকতে দাওনি। তুমি সারা দিন মাঝরাত পর্যন্ত বাইরে থাকতে, এই অসুস্থ আমাকে একটু সময় দিতে না। তোমার পেছনে টাকা উড়াতে উড়াতে আমি সর্বশান্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু সেদিকে তোমার কোনো নজরই ছিল না। আমি আমার নিজের চিকিৎসার খরচ বাদ দিয়ে তোমাকে টাকা দিয়ে তোমাকে খুশি করার চেষ্টা করতাম। তোমার উচ্ছৃঙ্খল জীবনযাপনে আমি অতিষ্ঠ হয়ে উঠছিলাম, কিন্তু সব মুখ বুঝে সহ্য করতাম। একটা দিনও আমি উফ করিনি। তবুও তুমি আমাকে বোঝার চেষ্টা করতে না। আমি তোমার কাছে আর কিচ্ছু চাইনি, শুধু একটা বাচ্চা চেয়েছিলাম। তুমি আমাকে সেটাও দাওনি। আমি শেষ পর্যন্ত একটু ভালো সময় কাটানোর জন্য বাঘাকে নিয়ে এসেছিলাম। তোমার সেটাতেও আপত্তি ছিল। তুমি সহ্য করতে পারতে না বাঘাকে। তুমি ওর সাথে যাচ্ছে তাই ব্যবহার করতে। আমার বাচ্চাটাকে তুমি সুযোগ পেলেই মারতে, আর আমি ওকে আগলে আগলে রাখতাম। আমাকে মেরে ফেললে ভালো কথা, তাই বলে আমার বাঘাকেও কেন মারলে বলো? ও কি দোষ করেছিল? তুমি কি বুঝতে পেরেছিলে বাঘা ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে? কিন্তু তোমার সব ষড়যন্ত্র তো মাটি হয়ে গেল টিয়ারা। তুমি ওকে মেরে ফেললে, কিন্তু তারপরও তো ও তোমাকে ছাড়বে না। ও তোমাকে এখনো শেষ করে দিতে পারে। তুমি তুমি আমার জীবনটা শেষ করেছো। এবার এসেছো কতগুলো মানুষের জীবন ধ্বংস করতে। এখানে বাঘা সেটা হতে দেবে না। আমার বাঘা সব কিছুর প্রতিশোধ নেবে, সব কিছুর।
কথা কেউ বলতে পারে না, তবে যার যার কৃতকর্মের ফল তাকে এই দুনিয়াতেই ভোগ করে যেতে হয়। টিয়ারাও ভোগ করেছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য। হয়তো আজীবন যাদেরকেও সবচেয়ে বেশি কষ্ট দিয়ে এসেছে তারাই ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তাই ও কষ্ট পাক এটা তারা চায়নি। তাই একমাত্র 2 রাতের মধ্যেই টিয়ারার খেলা শেষ হয়ে গেল। পরদিন সকালে টিয়ারার ঘরে গিয়ে মনেমকে মৃত অবস্থায় দেখতে পায়। টিয়ারার সারা শরীরে ছিল কোনো হিংস্র প্রাণীর নখের আঁচড়। বাঘাকেও আর সেদিন থেকে কোথাও পাওয়া যায়নি। এদিকে আলিয়া একভাবে কেঁদেই চলেছে, হয়তোবা ওর নতুন মায়ের জন্য, নয়তো বাঘার জন্য। কুয়াশা। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম ছিল সে আসবেই। লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং নাট্যরূপ পরিচালনাও করেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো যারা আজকের কুয়াশার এই গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। টিয়ারার চরিত্রে অভিনয় করেছেন কায়নাত, মনিমের চরিত্রে ছিলেন আপেল মাহমুদ এমিল, মনিমের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মেঘনা রহমান, রাফেলের চরিত্রে ছিলেন মঞ্জু। জানিয়ে দিলাম আজকের কুয়াশার কলা কুশলীদের নাম।